সন্ধ্যা এবং কমলের বিয়ে 4 বছরের মাথায় সন্ধ্যা গর্ভবতী হয়। তার ডেলিভারির দিন জানতে পারা যায় যে সে একসঙ্গে দুটো মেয়ের জন্ম দিয়েছে। বাচ্চা হওয়ার পর সন্ধ্যা নার্সকে জিজ্ঞাসা করে, সিস্টার, আমার মেয়েরা ফর্সা হয়েছে তো? এ আবার কি ধরনের কথা রে বাবা? মা বাচ্চা সুস্থ আছে সেটা জিজ্ঞাসা না করে বাচ্চা ফর্সা না কালো সেটা জিজ্ঞাসা করছে। কি হলো সিস্টার, আপনি কিছু বলছেন না কেন? কই আমার মেয়েদেরকে আমি দেখবো, ওদেরকে একবার আনুন না। কিছুক্ষণ পর নার্স একটি কালো এবং একটি ফর্সা মেয়েকে সন্ধ্যার কোলে দেয়। ফর্সা মেয়েটিকে সন্ধ্যা খুব যত্ন সহকারে নেয় এবং কালো মেয়েটিকে অবহেলার সঙ্গে বিছানার এক পাশে রেখে দেয়। বাচ্চাটি নিচে পড়ে যাচ্ছিল। এমন সময় কমল এসে বাচ্চাটিকে ধরে নেয় আর বলে, আরে আরে সন্ধ্যা, দেখে কাজ করো, বাচ্চাটা তো এক্ষুনি পড়ে যাচ্ছিল। পড়ে যাচ্ছিল তো আমি কি করব? ওকে আমার সামনে থেকে সরাও। ওরকম কালো কালটি মেয়েকে আমি নিতে পারবো না। আমার এই একটাই মেয়ে, আমি এটাকেই মানুষ করব। এসব তুমি কি বলছো সন্ধ্যা? এই বাচ্চাটা কালো হয়েছে তো কি হয়েছে? এ তো আমাদেরই সন্তান। এভাবে কমল সন্ধ্যাকে বোঝায়, কিন্তু সন্ধ্যার মনে তার কালো মেয়ের জন্য কোনো রকমের সহানুভূতি আসে না। সন্ধ্যা তার ফর্সা মেয়ের নাম দেয় গৌরী এবং কমল তার কালো মেয়ের নাম দেয় কাজল। সন্ধ্যা সারাদিন গৌরীকে নিয়ে মেতে থাকতো। তার যত্ন করা, তাকে খাওয়ানো, স্নান করানো এসবই করত, কিন্তু কাজলের দিকে সে ফিরেও তাকাতো না। বাড়ির কাজের মেয়ে লতা কাজলে দেখাশোনা করত। এভাবেই দিন কাটে। গৌরী এবং কাজল 10 বছরের হয়। তারা একে অপরকে খুব ভালোবাসতো। সবসময় একসঙ্গে খেলাধুলা, গল্পগুজব এবং পড়াশোনা করত। সন্ধ্যার এসব একদমই ভালো লাগতো না। সে সবসময় গৌরীকে কাজলের থেকে দূরে রাখার চেষ্টা করত। একদিন কাজল গৌরীর কাছে এসে বলে, এই গৌরী, তুই নতুন কি ক্রিম মাখিস রে? তোর গা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। দেখ কাজল, মা আমাকে এই ক্রিমটা এনে দিয়েছে। এই ক্রিমটা মাখলে না মুখ আরো চকচকে আর পরিষ্কার দেখায়। আরে বাহ, ক্রিমটা তো দেখতে খুব সুন্দর, নিশ্চয়ই খুব দাম হবে বল? সে তো হবেই। শোন না কাজল, তুই তো একটু ক্রিমটা মাখতে পারিস, মেখে দেখ, তোর মুখও চকচক করবে। আমার তো খুবই মাখতে ইচ্ছা করে, কিন্তু মা যদি দেখে ফেলে খুব বকবে। আরে বাবা, মা কিচ্ছু বলবে না, তুই মাখ তো। এরপর কাজল ক্রিমটা নিয়ে খুলে একটু মুখে লাগায়। তখনই সেখানে সন্ধ্যা আসে এবং তার হাত থেকে ক্রিমটা কেড়ে নেয়। ও কাজলকে এক চড় মেরে বলে, কালো কুলটা মেয়ে কোথাকার, কি করে এই ক্রিমটা মাখতে তো সাহস হলো? আর গৌরী, আমি তোকে 1000বার বলেছি এর থেকে দূরে থাকবি, তুই তো আমার কোনো কথাই শুনিস না। মা তুমি এভাবে বলছো কেন? কাজল তো আমার নিজের বোন, ও যদি আমার একটু ক্রিম মাখে তাহলে কি ক্ষতি হবে? আচ্ছা, তোর তো এখন বড্ড সাহস হয়ে গেছে দেখছি। তুই আমার মুখে মুখে তর্ক করছিস। সব এই কালো মেয়েটা শেখানো, তাই তো? এই জন্য বলি তুই এর থেকে দূরে থাকবি। এই বলে সন্ধ্যা কাজলের কান ধরে ঘর থেকে বার করে দেয়। এভাবেই সন্ধ্যা দিন রাত তার কালো মেয়ের উপরে অত্যাচার করত। মা থাকা সত্ত্বেও মায়ের ভালোবাসা না পেয়ে কাজল রেজাল্ট নিয়ে মায়ের কাছে আসে এবং গৌরী বলে, এই দেখো মা, আজ আমার রেজাল্ট আউট হয়েছে, আমি সেকেন্ড ক্লাস পেয়েছি। আরে বাহ, আমার মেয়ে তো খুবই বুদ্ধিমতী। যেমন দেখতে সুন্দরী তেমন বুদ্ধিটাও চকচকে। তুই দেখবি খুব ধুমধাম করে একটা বড় বাড়িতে আমি তোর বিয়ে দেব। মা আমার রেজাল্টটা দেখো, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। আর দেখো কলেজ থেকে আমাকে একটা মেডেলও দিয়েছে। মেডেল দিয়েছে তো আমি কি করব? ওই মেডেল পরে তুই বসে থাক। আর তুই বাড়ির কাজকর্ম ফেলে দিয়ে সকাল থেকে কলেজে পড়েছিলিস? এখানে কাজের মাসি একা একা কাজ করতে করতে অস্থির হয়ে পড়ছে। আমি কত সাহায্য করব তাকে? সকাল থেকে আমি একটু রেস্ট পাইনি। এভাবেই সন্ধ্যা দেবী কাজলের উপরে রাগ করতে থাকেন। সন্ধ্যা দেবীর এসব কথা শুনে কাজলের চোখে জল চলে আসে। গৌরী ব্যাপারটা বুঝতে পেরে কাজলকে বোঝাতে চায়, কিন্তু কাজল চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায় এবং রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে। গৌরী একটু রেগে গিয়ে তার মাকে বলে, এটা তুমি কি করলে মা? কত ভালো রেজাল্ট করেছে, তুমি তো ওকে একটু ভালো কথাও বলতে পারতে। আরে বাবা, ওসব নাটক করছে। তুই আমার কথা শোন। দেখ, আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, অনেক বড় বিজনেসম্যান, গাড়ি বাড়ি সব আছে। এই বলে সন্ধ্যা দেবী গৌরীকে অরূপের ছবি দেখায়। অরূপ দেখতে শুনতে খুবই সুন্দর ছিল এবং তাকে দেখে গৌরীর খুব পছন্দ হয়। 1 মাসের মধ্যেই সন্ধ্যা দেবী প্রচুর দান সামগ্রী দিয়ে মেয়ের বিয়ে দেন। অন্যদিকে কাজলের জন্য একটি গরিব বাড়ির ছেলে দেখে মন্দিরে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিন কাজল চোখে জল নিয়ে তার বাবার কাছে আশীর্বাদ নেয় এবং মাকে বলে, মা আমি আসছি, যদি এতদিনে তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ হ্যাঁ, যা যা, এতদিন পর আমার হাড় জুড়াবে, আপদ বিদায় হলো। সন্ধ্যা দেবীর কথায় কাজল মনে পাথর নিয়ে সেখান থেকে চলে আসে। গরিব শ্বশুর বাড়িতে এসে পা রাখার মাত্রই তার শাশুড়ি মা অম্বিকা দেবী বলেন,
এসো এসো মা, তুমি আমার ঘরের লক্ষ্মী। এই গরিব শ্বশুর বাড়িতে তোমার স্বাগত। কাজল প্রথমবার কারোর কাছে তার নিজের জন্য এত ভালো কথা শুনেছিল। অম্বিকা দেবীর কত ভালো কথা শুনেছিল। অম্বিকা দেবীর কথা শুনে তার মন ভরে যায়। গরিব হলেও অম্বিকা দেবী এবং তার স্বামী মনোজ তার অনেক খেয়াল রাখতো এবং সে বেশ আনন্দে শ্বশুরবাড়িতে দিন কাটাতে থাকে। অন্যদিকে গৌরী শ্বশুরবাড়িতে যাওয়ার পরদিন থেকে তার উপরে অত্যাচার শুরু হয়। সে সকালে ঘুমাচ্ছিল, এমন সময় তার শাশুড়ি অঞ্জনা দেবী ঝাঁটা হাতে ঘরের ভেতরে ঢোকে এবং ঝাঁটা দিয়ে তাকে মেরে তোলেন। আরে ও মহারানী, এবার তো ঘুম থেকে ওঠ। কটা বাজে দেখেছিস? এটা কি তোর বাপের বাড়ি পেয়েছিস যে এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবি? ঘুম থেকে ধড়মড় করে উঠে গৌরী তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, মা, আপনি আমাকে এভাবে মারছেন কেন? এত বড় বাড়িতে আমি একা কি করে ঝাঁটা দেব? বাড়িতে কোনো কাজের লোক নেই। ও বাবা, মহারানীর আবার কাজের লোক চাই? তুই থাকতে কাজের লোক রাখতে যাব কোন দুঃখে শুনি? এত খরচ করে আমি আমার ছেলের বিয়ে দিয়েছি, সব টাকা উসুল করে তবেই তোর মুক্তি হবে, আর তার জন্য তোকে সারা জীবন এ বাড়িতে কাজের লোকের মতো পরিশ্রম করতে হবে। গৌরী কোনো রকম ভাবে ওঠে এবং কাজকর্ম শুরু করে। সে তার স্বামী অরূপকে এ বিষয়ে বলতে পারে না, কারণ অরূপ তার মায়ের থেকেও বেশি অত্যাচারী এবং রাগী ছিল। দেখতে দেখতে 1 বছর কেটে যায় এবং 2 বোন প্রেগনেন্ট হয়। কাজলের প্রেগনেন্সির কথা শুনে তার বাড়ির লোকজন খুব খুশি হয়। মনোজ প্রতিদিন বাজার থেকে তার জন্য কাঁচা তেঁতুল, আম, জিলিপি, দই এবং অন্যান্য খাবার কিনে আনতো। অন্যদিকে তার শাশুড়ি তার খুব যত্ন নিতে শুরু করে। একদিন সে ধোঁয়াতে বসে রান্না করছিল। উফ বাবা, আজ খুব ধোঁয়া হচ্ছে। আরে বৌমা, তুমি এত ধোঁয়াতে বসে রান্না করছো কেন? ওঠো দেখি ওখান থেকে। এভাবে ধোঁয়ায় বসে থাকলে তোমার আর বাচ্চা দুজনেরই শরীর ক্ষতি হবে। এদিকে উঠে এসো, আমি রান্না করে দিচ্ছি। এদিকে গৌরী তার প্রেগনেন্সির কথা জানতে পেরে অনেক আনন্দিত ছিল এবং অরূপের কাছে গিয়ে বলে, অরূপ, আমি মা হতে চলেছি। তো আমি কি করব, নাচবো? তুমি পৃথিবীর প্রথম মেয়ে না যে মা হতে চলেছো। অঞ্জনা দেবী সেখানেই দাঁড়িয়েছিলেন এবং তিনি তার কাছে এসে গৌরীর চুলের মুঠি ধরে বলেন, এই বে, ভালো করে শোন। তুই প্রেগনেন্ট বলে এটা মনে করিস না যে তুই এখন পায়ে পা তুলে বসে থাকবি। যেমন কাজ করতিস তেমনই কাজ করবি, তাহলেই খাবার পাবি, আর না হলে ঘর থেকে বেরিয়ে যাবি। এদিকে যেমন কাজল তার শ্বশুর বাড়িতে যত্ন এবং ভালোবাসাতে দিন কাটাচ্ছিল, অন্যদিকে গৌরী অপমান, অবহেলা এবং অত্যাচার সহ্য করছিল। শরীর অসুস্থ থাকায় গৌরী ভালোভাবে কাজ করতে পারে না এবং শেষে তার শ্বশুর বাড়ির লোক তাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। গৌরী কাঁদতে কাঁদতে সন্ধ্যা দেবীর কাছে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে সন্ধ্যা দেবী বলেন, উপরওয়ালা, কেন আমার মেয়ের সাথে এত অত্যাচার হচ্ছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে মা? তুমি এতদিন ধরে কাজলের উপরে যে অত্যাচার করেছো, এটা তো তারই ফলাফল। সেই অত্যাচারগুলো আমার উপরে ফিরে আসছে। গৌরীর কথা শুনে সন্ধ্যা দেবী নিজের ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে দোষ স্বীকার করেন। পরের দিন সন্ধ্যা দেবী কাজলের শ্বশুর বাড়িতে যায় এবং তার কাছে হাত জোড়ো করে ক্ষমা চায় এবং তাকে কিছুদিনের জন্য নিয়ে আসে। এরপর 2 মেয়েকে খুব যত্নে রাখতে শুরু করেন। এতদিন পর কাজল তার মায়ের ভালোবাসা পায়। অন্যদিকে অঞ্জনা দেবীও নিজের ভুল বুঝতে পারেন। কিছুদিন পর তিনিও তার ছেলে অরূপ এসে সবার কাছে ক্ষমা চেয়ে গৌরীকে ফিরিয়ে নিয়ে যায়। দিয়া এবং প্রিয়া ছিল অশোকবাবুর প্রথম পক্ষের স্ত্রী নবনী দেবীর মেয়ে। তারা খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। তাদের মা নবনী দেবী মারা যাওয়ার পর অশোকবাবু মোহিনী দেবী নামক এক মহিলার সঙ্গে আবার বিয়ে করেন। মোহিনী দেবী দিয়া ও প্রিয়াকে খুব একটা পছন্দ করত না ও তাদেরকে দিয়ে সবসময় বাড়ির কাজ করাতো। এমনই একদিন সকালবেলা দিয়া এবং প্রিয়া ঘুমাচ্ছিল। সেই সময় মোহিনী দেবী তাদেরকে ডেকে বলেন, কি ব্যাপার মহারানীরা, তোমরা এখনো ঘুমাচ্ছ? এবার একটু ওঠো, আমাকে তোমাদের সেবা করার সুযোগ দাও। মোহিনী দেবীর কথা শুনে দিয়া এবং প্রিয়া ধড়মড় করে বিছানা থেকে উঠে বসে এবং দিয়া বলে, মা, সকাল হয়ে গেছে। আসলে কালকে রাতে ভালো ঘুম হয়নি তো, তাই এত বেলা হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। তা বুঝবে কি করে শোনা আমার? তোদের মা তো এখানে 10টা চাকর রেখে গেছে, তারাই তো উঠে সমস্ত কাজ কাম করে দেবে। তাই তো তোরা বেলা অবধি ঘুমাচ্ছিস। এবার ঘুম ছেড়েছে তো উঠে আয়। বাড়ির সমস্ত বাসি কাজ পড়ে রয়েছে, ঘর ঝাঁটা দেওয়া, বাসন মাজা, কে করবে শুনি? মোহিনী দেবীর কথা শুনে তারা ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে এবং বাড়ির সমস্ত কাজ কাম করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায় এবং প্রিয়ার স্কুল ছাড়িয়ে দেয়। এদিকে তার নিজের 3টি মেয়ে হয়। সুমনা, রাধা ও রূপা খুবই আদরে মানুষ হতে থাকে। তাদের সৎ দিদি
দিয়া ও প্রিয়া তাদেরকে সবসময় সেবা যত্ন করত। এমনই একদিন সুমনা তার বাবাকে বলে, বাবা, সামনে পুজো আসছে, আমরা নতুন ডিজাইনের জুতো আর জামা কিনতে চাই। সে তো অবশ্যই, আমরা যে দোকান থেকে জামা জুতো কিনি এখান থেকেই কিনে নেব। না বাবা, ওই পুরনো মডেলের জামা আর আমরা পরবো না। আমরা ঠিক করেছি নতুন ডিজাইনের ব্র্যান্ডের জামা পরবো, সেগুলো এখানে পাওয়া যায় না, তার জন্য আমাদেরকে শহরে যেতে হবে। কিন্তু মা, সে তো অনেক টাকার ব্যাপার, শহরে জামা জুতো কিনতে গেলে অনেক টাকা লাগবে। এখন আমি তোদেরকে এত টাকা দেবো কি করে বল? আমরা কিছু জানি না, তুমি যেখান থেকে পারো আমাদেরকে টাকা দাও। 20,000 টাকা লাগবে আমাদের, ওতেই হয়ে যাবে। সে কি 20,000 টাকাটা কম? এটা তো আমার 1 মাসের মাইনে। এই পুজোতে এমনিতেই অনেক টাকা খরচ, তার উপরে এত টাকা দিয়ে কি করে বলবো? অশোকবাবু এভাবে বললে সুমনা ও তার বোনেরা খুবই রেগে যায়। তারা বারবার আবদার করতে থাকে যে তাদেরকে টাকা দিতে হবে। এই কথা শুনে মোহিনী দেবী বলেন, আরে মেয়েরা এত করে আবদার করছে যখন, তখন দিয়েই দাও না টাকাটা। দেখতেই তো পাচ্ছ, আর কদিন পরে সব বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, তখন কি আর তোমার কাছে এসে আবদার করবে? মোহিনী দেবীর কথা শুনে শেষ পর্যন্ত অশোকবাবু তাদেরকে 20,000 টাকা দিয়ে দেয় এবং বলেন, এই নে, এতে 20,000 টাকা আছে। 5 বোনে একসঙ্গে গিয়ে ভালো জুতো জামা পছন্দ করে কিনে নিস। অশোকবাবুর কথা শুনে সুমনা বলে, কি তোমার মাথা খারাপ নাকি বাবা? শহরে আমরা 3 বোন যাব, প্রিয়াকে আমরা সঙ্গে নেব না। এ টাকা আমাদের, এতে আমরা অন্য কাউকে আর ভাগ বসাতে দেব না। এই বলে তারা 3 বোন দিয়া ও প্রিয়াকে ছেড়ে নিজেরাই শহরে চলে যায়। এদিকে দিয়া এবং প্রিয়াকে অশোকবাবুর দোকান থেকে সস্তা জামা কিনে এনে দেয় এবং বলে, দিয়া, পিয়া, তোরা কোথায়? শিগগিরই শোন, দেখ আমি তোদের জন্য কি এনেছি। অশোকবাবুর কথা শুনে তার 2 মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং জামার প্যাকেটটি নিয়ে কিছু না বলেই তারা ঘরের ভিতরে চলে যায়। ঘরে গিয়ে প্যাকেট খুলে তারা জামা দেখে, সেখানে সাধারণ 2টো জামা ছিল। যা দেখে প্রিয়া বলে, দিদি, আমাদের বোনেরা কলকাতায় গেছে, কত ভালো ভালো দামি ব্র্যান্ডের জামা কিনবে, আর বাবা আমাদের জন্য পাড়ার দোকান থেকে এই সস্তা জামা কিনে দিয়েছে। এগুলো রঙও ভালো নয় আর কাপড়ও ভালো নয়। বল কি করব বল বোন? আমাদের যদি মা বেঁচে থাকতেন তাহলে আমরাও ভালো ভালো জামা কাপড় পরতাম। বাবা আছেন তাই এইটুকু পাচ্ছি, না হলে তো সেটাও পেতাম না। এভাবেই দিয়া প্রিয়াকে সান্ত্বনা দেয়। সন্ধ্যা হলে সুমনা, রাধা ও রূপা ফিরে আসে এবং তারা তাদের শপিং এর প্যাকেট থেকে ডিজাইনার ড্রেস সব বার করে তাদের মাকে দেখায়। এমন সময় প্রিয়া সেখানে এগিয়ে আসে এবং বলে, আরে দেখি দেখি এই লাল ড্রেসটা, এটা তো দারুণ সুন্দর দেখতে লাগছে। এই বলে প্রিয়া সেই ড্রেসটাই হাত দেয়। তখন সুমনা তার হাত থেকে ড্রেসটা কেড়ে নেয় এবং বলে, এই খবরদার, আমার ড্রেসে হাত দিবি না। তোর নোংরা হাত দিয়ে আমার ড্রেসটাকে একদম ছুবি না, যা এখান থেকে। এই তো সকালবেলা তোদের বাবা তোদের জন্য নতুন কাপড় এনে দিল, তাতে কি তোদের মন ভরেনি যে আমার মেয়েদের ড্রেসের উপরে নজর ফেললি? যা গিয়ে রান্না বান্না কর, দূর হতো দেখি এখান থেকে। এইভাবে মোহিনী দেবী এবং সুমনা প্রিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয়। প্রিয়া কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কয়েক বছর পর মোহিনী দেবী এক ধনী পরিবারের 3 ছেলে মহেশ, সুরেন ও নরেনের সঙ্গে তাদের 3 মেয়ের বিয়ে দেন। বিয়ের পর নতুন বাড়িতে গিয়ে সুমনা ও তার বোনেরা অবাক হয়ে যায়। সুমনা মোহনাকে জিজ্ঞাসা করে, আরে বাপরে, এটা কি? এ তো পুরো রাজপ্রাসাদ। এত সুন্দর বাড়ি তো আমি আগে কখনোই দেখিনি। এটা আমাদের 3 ভাইয়ের বাড়ি। আমাদের স্যারের ফ্যাক্টরি আছে, সেখান থেকে আমাদের ভালো ইনকাম হয়ে যায়। আর তাছাড়া তোমাদের এই বাড়িতে থাকতে কোনো রকম অসুবিধা হবে না। তোমাদের যা লাগবে আমাদেরকে বলে দিও, আমরা ঠিক সময়ে এনে দেবো। আরে বাপরে, এটা তো পুরো রাজপ্রাসাদ। এত সুন্দর বাড়ি আমি তো আগে কখনোই দেখিনি। এভাবেই তাদের 3 বোনের ভাগ্য খুলে যায়। তারা যখনই যা আবদার করত তাদের স্বামীরা তাদেরকে এনে দিত। দামি দামি ড্রেস, গহনা, কোনো কিছুরই অভাব ছিল না। বাড়িতে চাকর বাকর প্রচুর ছিল, যারা দিনরাত তাদের সেবা করত এবং মুখের সামনে খাবার এনে দিত। এভাবেই তাদের অহংকার আরো বাড়তে থাকে। এদিকে অশোকবাবুর 2 বড় মেয়ে দিয়া ও প্রিয়া গ্রামের 2 দারিদ্র ভাই অজয় ও বিজয়ের সঙ্গে বিয়ে হয়। অজয় ও বিজয় দিনমজুর ছিল। তারা খুব সাধারণভাবেই জীবনযাপন করত এবং কষ্টে সৃষ্টে তাদের দিন কাটাতো। এমনই একদিন সুমনা তার 3 বোনকে নিয়ে দিয়া ও প্রিয়ার বাড়িতে আসে এবং তাদেরকে মাটির চুলায় রান্না করতে দেখে বলে, আরে দিয়া, এ তোদের কি দশা? তোরা তো এখানে আরো কালো হয়ে গেছিস। তোদের বাড়িতে কি গ্যাসও নেই? না গো,
আমাদের বাড়িতে ওসব নেই, আমাদেরকে চুলোতেই রান্না করতে হয়। তোদের দশা তো খুবই খারাপ। আমাদেরকে দেখ, আমরা কোটিপতি বাড়ির বউ হয়ে উঠেছি। আমাদের স্বামীরা আমাদের সমস্ত স্বপ্ন পূরণ করে। এই দেখ, এই হারগুলো তো এক একটা 2 লাখ টাকা করে দাম, আর আমরা যে গাড়িতে এসেছি সেটা 50 লাখ টাকা দাম। সেটা আমরা দেখতেই পাচ্ছি সুমনা, বাবা মা দেখে শুনে অনেক পণ দিয়ে তোমাদের বিয়ে দিয়েছেন। তোমরা তো ভালো স্বামী পাবেই, আর আমাদের বিনা পণে বিয়ে হয়েছে। এর থেকে ভালো আমরা আর কি পাবো বলো? ওসব বাজে কথা, সবটাই হলো ভাগ্য আর কপাল, বুঝেছিস? তোদের যেমন কপাল তোরা তো সেরকমই পাবি বল, আর আমাদের 3 বোনের যেমন ভাগ্য আমরা তো সেরকমই পেয়েছি। এই বোন, চল এবার, অনেক দেরি হয়ে গেল। ওদিকে আবার চাকরিরা আমাদের জন্য খাবার দাবার রেডি করে বসে আছে। এই বলে সুমনা তার 2 বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর প্রিয়া তার দিদিকে বলে, দিদি দেখ, সত্যি ওদের 3 বোনের কত ধনী পরিবারে বিয়ে হয়েছে। জামাইবাবুরা ওদের সমস্ত শখ পূরণ করছে, আর আমাদের স্বামীদেরকে দেখো, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই ওরা হিমশিম খেয়ে যাচ্ছে। এভাবে বলিস না বোন, আমাদের স্বামীদের যতটা সামর্থ্য আছে ওরা আমাদের জন্য করছে। আমাদের উচিত এখন সেটাকেই মাথা পেতে গ্রহণ করা। দূর দিদি, তুমি যাই বলো আর তাই বলো, সুখে তো ওরাই আছে। কেমন সুন্দর সুন্দর গয়না পরছে, কেমন দামি দামি শাড়ি, আর গাড়িটাও তো দেখলে। ওরকম গাড়ি তো চড়ার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ছাড় না বোন এসব কথা, এখন ওদের আসার সময় হয়ে গেল। চল খাবার দাবারগুলো রেডি করে নি। সন্ধ্যার সময় অজয় এবং বিজয় ফিরে আসে। রাতে খাওয়া দাওয়ার পর তারা যখন শুতে যায় তখন প্রিয়া বিজয়কে বলে, শুনছো, আজকে আমাদের বোনেরা এসেছিল। জামাইবাবুরা দিদিদেরকে কি সুখেই না রেখেছে। দামি গাড়ি গয়না পরে আমাদেরকে দেখাতে এসেছিল। আর তোমরা কি করছো সেটা ভাবো। দুমুঠো দুবেলা খাওয়াতে পারাতেই তোমাদের দিন কেটে যাচ্ছে। তোমার জামাইবাবুরা কোটিপতি মানুষ, তাই তো তোমার বোনেদের এত সুখে রেখেছে। আমি আর দাদা হলাম দিন মজুর, আমাদের কি আর সে সামর্থ্য আছে? আমি অত শত কিছু জানি না। কালকে আমার জন্য নতুন শাড়ি আর গয়না এনে দিও, না হলে আমি বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে রাখলাম। এই বলে রাগ করে প্রিয়া ঘুমিয়ে পড়ে। সকাল হলেও সে বিজয়ের সঙ্গে কথা বলে না। বিজয় কাজে যেতে যেতে সেসব কথা তার দাদা অজয়কে বলে। সবকিছু শুনে অজয় বলে, ওদের বোনেরা এত সুখে আছে তার কারণ তো আমরা জানি ভাই। ওদের জামাইবাবুরা শাড়ির ব্যবসার পিছনে 2 নম্বরের ড্রাগসের ব্যবসা করে, যেটা একেবারেই বেআইনি। এই ব্যবসা করেই তো ওরা কালো টাকা ইনকাম করে, আর সে টাকা দিয়ে তো এত বউদের শখ আহ্লাদ পূরণ করছে। কিন্তু এই কথা আমাদের বউদের কে বোঝাবে? দিয়া তো জেদ ধরে বসে আছে, ওর জন্য আজ শাড়ি গহনা নিয়েই যেতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে ফেরার পথে দেখা যাবে। এখন চল। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে অজয় ও বিজয় তাদের স্ত্রীদের জন্য 2টো শাড়ি কিনে নিয়ে আসে এবং বাড়ি ফিরে তারা দিয়া ও প্রিয়াকে সেই শাড়ি দুটো দেয়। শাড়ি দেখে প্রিয়া সেই শাড়ি রাগে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, দূর, তোমরা আবার সেই 200 টাকা দামের শাড়ি কিনে এনেছো। আমি এই শাড়ি পরবো না, আমি আমার বোনেদের মতো দামি ব্র্যান্ডেড শাড়ি পরবো। তুমি তোমার বোন জামাইবাবুদের আসল সত্য কথাটা জানো না। তাহলে শোনো, ওরা সার ব্যবসার পিছনে 2 নম্বরের ড্রাগসের ব্যবসা করে, তার জন্যই তো ওদের এত ইনকাম। আর সেই টাকা দিয়েই তো ওদের বউদের দামি ব্র্যান্ডেড জিনিস কিনে দেয়। একবার যদি পুলিশ ওদের ধরে তাহলে আর রক্ষে নেই। এই কথা শুনে দিয়া প্রিয়াকে চমকে দেয় এবং দিয়া বলে, তোমরা কি সত্যি কথা বলছো? এরকম হলে তো ওদের সাংঘাতিক বিপদ হবে। না না, আমাদের কালকেই ওদের বাড়ি যেতে হবে, ওদেরকে সতর্ক করতে হবে, না হলে এই বিপদে ওরা ধ্বংস হয়ে যাবে। পরের দিন সকালে প্রিয়া ও দিয়া সুমনাদের বাড়ি যায় এবং তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। যা শুনে সুমনা বলে, এটা আবার তোদের নতুন চালাকি নাকি? আমাদের এত সুখ দেখে, এত বিলাসিতা দেখে তোদের বুঝি সহ্য হচ্ছে না, তাই তোরা হিংসা করে এসব মিথ্যে ঘটনা বানিয়ে বানিয়ে বলতে এসেছিস। বিশ্বাস করো বোন, আমরা একটাও কথা মিথ্যা বলছি না। তোমরা জামাইবাবুদেরকে সতর্ক করো, না হলে ওনারা বিপদে পড়বেন, আর তার সঙ্গে তোমরাও। চুপ কর মিথ্যাবাদীরা, সারা জীবন তোরা আমাদের সঙ্গে হিংসা করে এসেছিস, তাই আজকেও এখানে তাই করতে এসেছিস। তোদের কথা যদি শেষ হয়ে যায়, সামনে গেট খোলা রয়েছে, যা চলে যা। এভাবেই সুমনা প্রিয়া ও দিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয়। প্রিয়া ও দিয়া তাদের বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর সুমনার বাড়িতে একটি পার্টি ছিল, সবাই সেই পার্টিতে আনন্দ করছিল। এমনই সময় হঠাৎ পুলিশ অফিসার তার টিম নিয়ে সেখানে আসে। তারা মহেন, সুরেন, নরেনকে অ্যারেস্ট করে। পুলিশ অফিসারটি বলেন, মহিন বাবু, আপনার ফ্যাক্টরিতে রেড লাগানো হয়েছে। আপনার সঙ্গে যে ড্রাগস পাওয়া গেছে তাতে বাজেয়াপ্ত করা হয়েছে। আপনার স্যারের পিছনে এই কালাবাজারি ব্যবসা করছেন। এই কি পুলিশ অফিসার এসব কি বলছে?
তোমরা কি সত্যি ব্যবসা করার পেছনে এসব কালোবাজারি করে বেড়াচ্ছিলে? আমাদের ক্ষমা করে দাও সুমনা, রাধা, রূপা। আমরা তোমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা চালিয়ে গিয়েছি। এখন আর আমাদের কিছু করার নেই। পুলিশ আমাদের সহজে ছাড়বে না। এরপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে যায়। এমন সময় পার্টির সমস্ত লোকজন যে যার বাড়ি ফিরে আসে। এদিকে সুমনা, রাধা ও রূপা কাঁদতে বসে। কিছুক্ষণ পর দিয়া ও প্রিয়া সেখানে আসে এবং দিয়া বলে, দেখলে তো, আমি তোমাদেরকে সেদিনই সতর্ক করে এসেছিলাম। তোমরা যদি সেদিন আমাদের কথা শুনতে আর তোমাদের স্বামীদের বারণ করতে, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তোরা ঠিক বলেছিস দিদি, আমরা সবসময় তোদেরকে ছোট করেছি, তোদেরকে হিংসা করেছি, তোদেরকে ঠকিয়েছি, আর আজকে আমরা নিজেরাই ঠকে গেছি। এটা আমাদের পাপের শাস্তি, এ তো আমাদের ভোগ করতেই হবে। এভাবেই সুমনারা 3 বোন তাদের পাপের শাস্তি পায় এবং তারপর থেকে তারা দুঃখে কষ্টে দিন কাটাতে থাকে। কথাই বলে না, যেমন কর্ম তেমন ফল। সুমনাদের ক্ষেত্রে তাই ঘটেছিল।